সবাই বলে বিসিএস নাকি অনেক বেশি আনপ্রেডিক্টেবল। লাস্ট এমন কোন চাকরির পরীক্ষাটা আপনি দিছেন যেটার দেওয়ার পরে বাসায় এসে জিকে এবং বাংলার কোশ্চেনগুলা মিলাইতে গিয়ে আপনি একটা হজবরল একটা সিচুয়েশনে পড়েন নাই? এক এক কোচিংয়ে এক এক ধরনের উত্তর, এক এক সমীক্ষায় এক এক ধরনের ডাটা দেওয়া। এই জিনিসটা কিন্তু আসলে জিকে এবং বাংলার মতো আনপ্রেডিক্টেবল সাবজেক্টগুলোর ক্ষেত্রে খুব বেশি কমন। এর আনপ্রেডিক্টেবিলিটি আরও নতুন মাত্রা পাইছে এই ঘটনার পরে যে আগে আমাদের বিসিএসে কিছু কমন টপিক ছিল, যে টপিকগুলো থেকে মানে 100% সিওরিটির সাথে আমরা বলতে পারতাম যে কোশ্চেন আসবেই। এমন অনেক টপিক থেকে কিন্তু রিসেন্ট বিসিএসে আমরা কোনো কোশ্চেন দেখতেছি না। যেমন ধরেন মুক্তিযুদ্ধের টপিকটা, এই টপিকটা থেকে আগে আমরা মুক্তিযুদ্ধের ভিতরে সাহিত্য থেকে কোশ্চেন পেতাম, মুক্তিযুদ্ধের ইতিহাস এবং মুক্তিযুদ্ধের বিভিন্ন ঘটনাবলী থেকে কিন্তু আমরা কোশ্চেন পেতাম। বাট রিসেন্ট বিসিএসগুলোতে আমরা দেখতেছি যে এই জায়গার থেকে কোশ্চেন আসার হার অনেকটাই কমে গেছে। তার মানে বিসিএস এখন জিকে এবং বাংলার ক্ষেত্রে অনেক বেশি আনপ্রেডিক্টেবল হয়ে গেছে। তবে এই আনপ্রেডিক্টেবিলিটির মধ্যেও কিন্তু একটা সার্টেনটি বা প্রেডিক্টেবিলিটির জায়গা আছে আকিব। এই জায়গাটা কিন্তু গাণিতিক যুক্তি। কারণ দেখেন, আপনি বাংলা বা জিকে আপনি যতই প্রিপারেশন নেন, যতই ডিপ প্রিপারেশন নেন, তার থেকেও ডিপ কিন্তু কোয়েশ্চেন করা সম্ভব। কিন্তু আপনি যদি গণিতের একটা টপিক আপনার ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকে এবং ওইটার যে ফর্মুলাগুলো আছে এবং যেই কনসেপ্টটা আছে ওইটা আপনার মাথায় থাকে, তাহলে ওদিকে যদি কোনো নতুন অঙ্কও দেয়, ওই অঙ্কটা কিন্তু আপনি ইজিলি আপনার লজিক দিয়ে সলভ করতে পারবেন। তো এই লজিক দিয়ে অঙ্ক সলভ করা কি বেটার, নাকি শত শত দিন ধরে প্রিপারেশন নিয়ে জিকে এত ভালো একটা প্রিপারেশন নিয়ে আপনি পরীক্ষার হলে গিয়ে দেখলেন যা পড়ছেন তার থেকে কিছুই জিকে আসে নাই, ওইটা নেওয়া বেটার? আমাদের যে গাণিতিক যুক্তি যে পার্টটা আছে, আমার মনে হয় যে এইখানে যদি আমরা একটু ভালো করে একটু পরিশ্রম করি, তাহলে কিন্তু এখানে একটা ভালো মার্ক আমাদের তোলা মোটেও কঠিন কিছু না। ঠিক আছে সৌরভ, একদম আমার মনের কথাটাই আসলে বলছিস। আমাদের 50তম বিসিএসে কিন্তু দেওয়া হয়েছে নতুন সিলেবাস, এবং এই নতুন সিলেবাসে কিন্তু গণিতের অংশের মার্ক কিন্তু 15 থেকে বাড়িয়ে 20 করা হয়েছে। সো আগের যে সিলেবাসের মানদণ্ডটা ছিল সেই মানদণ্ডে প্রতিটা বিভাগ থেকে জাস্ট 1 মার্ক করে বাড়ানো হয়েছে। অর্থাৎ পিএসসি পরিষ্কারভাবে চাচ্ছে আপনারা হচ্ছে আনপ্রেডিক্টেবল জিকে এবং বাংলার পিছনে সময় কমিয়ে আপনারা হচ্ছে প্রেডিক্টেবল ম্যাথসের পিছনে সময় দেন। ম্যাথের মার্কস বাড়ানোর কারণে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরা হয়তো বা হাসছে, কিন্তু কমার্স এবং আর্টসের ভাইরা আপনাদেরও কিন্তু হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। কারণ গুড নিউজ হচ্ছে গণিতে ফর্মুলা এবং রুল ভিত্তিক অঙ্কই কিন্তু বেশি আসবে। সো একবার যদি ফর্মুলা এবং রুলসগুলো ভালোভাবে বুঝতে পারেন, কনসেপ্টগুলো ক্লিয়ার করতে পারেন, আপনারা কিন্তু খুব সহজেই এখান থেকে মার্কস তুলে আনতে পারবেন। তাহলে এখন আমরা ডিরেক্ট চলে যাই সিলেবাস ব্রেকডাউনে। এই যে বিপিএসসি নতুন একটা সিলেবাস দিল, এই সিলেবাসে আসলে আমরা গাণিতিক যুক্তিতে যে 20 নাম্বার কোন টপিক থেকে কত নাম্বার পাবো, এখানে একটা স্বস্তির বিষয় হলো আগের বিসিএসগুলোতে আমাদের গাণিতিক যুক্তিতে যেই সিলেবাসটা ছিল এখানেও সেই 5টা অধ্যায়ই আছে। শুধু পার্থক্য হলো আগে প্রত্যেকটা অধ্যায় থেকে 3 মার্ক করে আসতো, এখন প্রতি অধ্যায় থেকে 4 মার্ক করে, 4 5 20 মার্ক আসবে। এখন এখানে একটা জিনিস লক্ষণীয়, যদিও সিলেবাসে বলা আছে প্রতিটা চ্যাপ্টার থেকে 4টা করে এমসিকিউ আসবে, কিন্তু অনেক সময় এমন হয় যে একটা চ্যাপ্টার থেকে কোশ্চেন আসে না বা আরেক চ্যাপ্টার থেকে কম আসে বেশি আসে, এমন পিএসসি অনেকবার করে থাকে। তো এটা একটা রাফ এস্টিমেশন, এভাবেই যে প্রতি অধ্যায় থেকে 4টা আসবে এমন নাও হতে পারে আর কি। তো আমরা সরাসরি চলে যাই আমাদের প্রথম অধ্যায়ে। প্রথম অধ্যায়ে আলোচনা হয় সংখ্যাতত্ত্ব, শতকরা, সরল এবং যৌগিক মুনাফা এবং অনুপাতের অংশ, অনুপাত সমানুপাত। তো এই জিনিসটাকে আমরা সোজা বাংলায় বলি পাটিগণিত, এবং এই পাটিগণিত নিয়ে কিন্তু আমাদের মোটামুটি একটু ভীতি আছে। কারণ পাটিগণিতে যুক্তি অনেক বেশি লাগে, মাথায় অনেক প্রেশার হয় ভাই। আমি তো লাভ ক্ষতির অঙ্ক বুঝি না ভাই, শতকরার কনসেপ্ট তো আমার মাথায় ঢোকে না। ঠিক আছে, আমি মানি যে শতকরা, লাভ ক্ষতি এগুলা একটু বুঝতে একটু হয়তো সমস্যা হয় অনেকের, কিন্তু এগুলা যে বেসিক কনসেপ্টগুলো আছে এগুলা কিন্তু আমরা ইজিলি শিখতে পারি। এবং এই বেসিক কনসেপ্টগুলো যদি আমাদের জানা থাকে তাহলে কিন্তু শতকরা এবং মুনাফা থেকে 2-1টা ম্যাথ কিন্তু আমরা অ্যান্সার করতে পারি। হয়তো অ্যাডভান্স লেভেলেরগুলোর জন্য একটু বেশি প্র্যাকটিস লাগে, ওগুলা চাইলে আপনারা স্কিপও করতে পারেন। কারণ আমাদের তো 20-এর মধ্যে 20 যদি আমরা টার্গেট করি, ওটা হবে কমার্স এবং আর্টসের জন্য একটা খুবই টাফ একটা টার্গেট, এবং হাতে যখন আছে মাত্র 1 মাস আর 20 দিন, তো তখন আমাদের আসলে 20 টার্গেট করা উচিত হবে না। তাই আমি বলবো যে সরল মুনাফা, যৌগিক মুনাফার সিম্পল ম্যাথগুলো যেগুলো আছে ওগুলো আমরা করি। এবং এছাড়াও এখানে কিন্তু সহজ কিছু টপিকও আছে, যেমন ভগ্নাংশ, লসাগু, গসাগু। যদি আমরা বেসিকগুলো বুঝি আমাদের কিন্তু বেশি প্যারা হওয়ার কথা না। তারপরে দ্বিতীয় অধ্যায়ে কি আছে? দ্বিতীয় অধ্যায়ে আছে সমীকরণ, অসমতা,
গুণনীয়ক গুণিতক এইসব জিনিসপাতি, এগুলা বেসিক্যালি আমরা বীজগণিত বলি বা অ্যালজেব্রা বলি। কমার্স বা আর্টসের যে ভাই বোনেরা আছেন, আপনারা সাধারণত এই অধ্যায়টাকেই টার্গেট করেন। এই অধ্যায়ে আপনারা মার্কস ক্যারি করতে পারেন ভালো, কারণ কি এখানে কিছু ফিক্সড ফর্মুলা থাকে এবং এই ফিক্সড ফর্মুলা দিয়ে আপনারা অ্যাপ্লাই করলে আপনাদের ম্যাথগুলো সাধারণত মিলে যায়। তাই এই অধ্যায়ে মোটামুটি সহজ একটা অধ্যায়, এবং এই অধ্যায়ে আমরা সবগুলো ম্যাথই অ্যান্সার করার ট্রাই করব। তারপর আছে তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় সম্পর্কে আকিল বলবে। তৃতীয় অধ্যায় আসলে কি আছে? তৃতীয় অধ্যায় আছে হচ্ছে সূচক, লগারিদম এবং ধারার ম্যাথ। সো এই ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে সূচকে এবং ধারার ম্যাথগুলো আমরা অনেকেই পারি, আমরা সহজ মনে করি, কিন্তু লগারিদমকে আমরা আবার অনেক বেশি ভয় পাই। সো লগারিদম কঠিন হলেও আমাদের বিসিএসে অ্যাকচুয়ালি যে টাইপের লগারিদমের প্রশ্নগুলো আসে সেগুলো কিন্তু পিওরলি ফর্মুলা বেসড। সো এখানে আপনারা শুধুমাত্র কিছু ফর্মুলা যদি এবং কনসেপ্ট যদি আপনারা মাথার মধ্যে নিতে পারেন, আপনারা খুব সহজেই কিন্তু লগারিদমের এই প্রবলেমগুলো সলভ করতে পারবেন এবং এই অংশটুকু কিন্তু খুব সহজেই আপনারা অ্যান্সার করতে পারবেন। একই সাথে ধারা এবং সূচকও কিন্তু ফর্মুলা বেসড। সো এখানে কিন্তু আপনাদের জাস্ট ফর্মুলা মনে রাখলেই কিন্তু আপনারা খুব সহজেই এই জায়গা থেকে অ্যান্সার করে আসতে পারবেন। তারপর আছে 4 নাম্বার যে টপিক আমাদের সিলেবাসে, জ্যামিতি। এ ভাই এতক্ষণ তো খালি ফর্মুলা ফর্মুলা বললেন, জ্যামিতিতে তো কোনো ফর্মুলা নাই, উপপাদ্য উপপাদ্য। হাই স্কুলে তো ভাই আমি অনেক ফাঁকি দিছি, উপপাদ্য তো আমি মুখস্থ টুখস্থ করি নাই, সম্পাদ্য দিয়ে পার পেয়ে গেছি। ঠিক আছে ভাই, আপনি কমার্স আর্টসের বলে যে উপপাদ্যতে ফাঁকি দিছেন তা না, সায়েন্সের পোলাপানও উপপাদ্যতে বহুত ফাঁকি দেয়। আমি নিজেও হাই স্কুলে উপপাদ্যতে বহুত ফাঁকি দিছি। ওই উপপাদ্যতে ফাঁকি দেওয়ার ফলে কিন্তু আমার বিসিএস এর প্রিলিমিনারির ম্যাথ মিলাতে পারবো না এমন হওয়ার কথা না। কারণ কি, তারা কিন্তু এইসব উপপাদ্য থেকে ম্যাথ করেই না, সাধারণত করলে দুই একটা হয়তো বৃত্তের জ্যা, কেন্দ্র, ব্যাসার্ধ এইসব রিলেটেড দুই একটা ম্যাথ দেয়। সবচেয়ে বেশি তারা ম্যাথ দেয় ত্রিকোণমিতি থেকে বা পিথাগোরাসের উপপাদ্য থেকে, এবং এই দুইটা টপিক কিন্তু ভাই অনেক সহজ। যদি একবার এই টপিকের বেসিকটা আপনার মাথায় ঢুকে যায়, এর থেকে সহজ টপিক দুনিয়ায় এক্সিস্টই করে না। তাই জ্যামিতিকে অনেকে কঠিন মনে করতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় বিসিএস এর প্রিলিমিনারিতে ইজি মার্ক তোলার একটা জায়গা হলো আমাদের জ্যামিতি, যদি আমরা স্ট্র্যাটেজিক্যালি পড়তে পারি। কি বলো আকিল? হ্যাঁ সৌরভ, এক্স্যাক্টলি আমিও তোমার সাথে এই ব্যাপারে একমত। কারণ জ্যামিতিকে আমরা আসলে যেভাবে দেখি বা যেভাবে আমরা 9-10-এ অ্যান্সার করে এসেছি, সো ওই ধরনের জ্যামিতি কিন্তু আমাদের বিসিএস প্রিলিমিনারিতে আসে না। বিসিএস প্রিলিমিনারিতে আমাদের জাস্ট অপশন এলিমিনেশন করতে হয়, অপশন চুজ করতে হয়। সেই ক্ষেত্রে আমাদের জাস্ট দেখা যাচ্ছে যে খুব বেসিক কিছু জিনিস, পিথাগোরাস বা আমাদের বেসিক কিছু জ্যামিতির উপপাদ্যের কিছু কনসেপ্ট আমাদের জন্য যথেষ্ট হয়ে যায়। তো আমি এবার পঞ্চম অধ্যায়টা নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে সেট, সম্ভাবনা এবং বিন্যাস সমাবেশ। এই একটা টপিক নিয়ে আসলে শুধুমাত্র কমার্স আর্টসের স্টুডেন্ট না, একই সাথে সায়েন্সের স্টুডেন্টরাও কিন্তু অনেক ক্ষেত্রে নার্ভাস হয়ে যায়। কিন্তু আমি যেটা মনে করি, এই অংশটিকে আপনারা যতটা জটিল ভাবেন, বিসিএসের প্রশ্ন দেখলে কিন্তু আপনাদের এই জটিল ভাবার এই ধারণাটি কিন্তু আসলে মিথ্যা প্রমাণিত হয়। কারণ বিসিএসে যে ধরনের প্রশ্ন আসছে প্রিভিয়াস ইয়ারগুলোতে, সেই প্রশ্নগুলো কিন্তু ছিল খুবই বেসিক লেভেলের কোশ্চেন। সো ওই কোশ্চেনগুলো পারার জন্য কিন্তু আপনার বিন্যাস সমাবেশের অলিম্পিয়াড লেভেলের নলেজ থাকার কোনো দরকার নেই। আপনারা খুব বেসিক লেভেলের কিছু নলেজ থাকলেই কিন্তু আপনারা এই কোশ্চেনগুলো অ্যান্সার করতে পারবেন। কিন্তু এই যে আমরা যে বলছি যে 20টার মধ্যে 15টা আপনারা খুব ইজিলি সলভ করতে পারবেন, 15টা আপনারা টার্গেট করে আগাতে থাকেন, তারা আগাবে, কিন্তু তারা সোর্স হিসেবে কোনটাকে ধরবে? সোর্স ম্যাটেরিয়াল কি থাকবে তাদের প্রিপারেশনের জন্য? একটা গাইডলাইন তো থাকবে, ওই গাইডলাইনটা তাদের দিবে কে? এক্স্যাক্টলি, আপনাদের এই সমস্যার সমাধানের জন্য আমরা দুইজন আপনাদের জন্য বিসিএস এর গাণিতিক যুক্তি অংশের 5টি চ্যাপ্টারের উপর 5টি কম্প্যাক্ট ক্লাস নিয়ে আসতেছি। এই 5টি কম্প্যাক্ট ক্লাসের মধ্যেই আপনারা আপনাদের 15 মার্কস তোলার যাবতীয় যত ম্যাটেরিয়ালস এবং যাবতীয় যত কনসেপ্ট, ফর্মুলা সব কিছু আপনারা পেয়ে যাবেন। অ্যান্ড গেস হোয়াট, এই সম্পূর্ণ প্যাকেজটি কিন্তু আপনারা একদমই ফ্রিতে পেয়ে যাচ্ছেন। তো এই যে 5টা কম্প্যাক্ট ভিডিও, এই 5টা কম্প্যাক্ট ভিডিওতে আমরা কোনো ফাও পেঁচাল পারবো না। জাস্ট প্রত্যেকটা ভিডিওতে চ্যাপ্টার ওয়াইজ ডিসকাশন হবে। ওই চ্যাপ্টারের কোন কোন টপিক সবচেয়ে ইম্পর্টেন্ট ওগুলাতে আমরা বেশি গুরুত্ব দেবো, কোন কোন টপিক কম ইম্পর্টেন্ট ওগুলা আমরা জাস্ট টাচ করে চলে যাব। কারণ কি, আমাদের টার্গেট 20-15। কারণ আমরা ভাই এখানে সায়েন্সের স্টুডেন্টদের শেখানোর জন্য আসি নাই, তারা নিজেরাই ফিগার আউট করতে পারবে কীভাবে 20-এ ভালো অ্যান্সার করা যায়। আপনারা যারা কমার্স আর্টসের আছেন তারা কীভাবে 15টা মার্ক ইনশিওর করতে পারবেন, ওইটাই আমাদের মেইন মোটিভ। আমরা চাচ্ছি এমন 5টি ভিডিওর একটি প্লেলিস্ট করতে, যেটা আপনি পরীক্ষার 1 সপ্তাহ আগে ধরেন দেখে যাবেন যে এই 5টা ভিডিও আমি দেখবো, আমি আর এক্সট্রা কিচ্ছু করবো না, আমি বিসিএস পরীক্ষায় গিয়ে
15টা ম্যাথ কারেক্টলি দাগিয়ে চলে আসবো, এই কনফিডেন্স নিয়ে যাতে আপনারা পরীক্ষার হলে ঢুকতে পারেন। তাই এখন আপনাদের কাজ কি? এখন আপনাদের কাজ হলো এই ভিডিওর কমেন্ট সেকশনে যাবেন, কমেন্ট সেকশনে গিয়ে আপনি কমেন্ট করবেন যে ভাই আমার তো এই টপিকটাই সবচেয়ে বেশি প্রবলেম, এই টপিকটা যদি একটু ভালো করে বুঝান তাহলে আমাদের ভালো হয়। তাহলে এখন আর আপনাদের কাজ কি? আর কোনো কাজ নেই, কমেন্ট করুন এবং অপেক্ষা করুন আগামী সপ্তাহে আমাদের 5টি ভিডিওর সিরিজের প্রথম ভিডিওর জন্য।